আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমরা তোমাদের পরীক্ষা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছো। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফিন্যান্স প্রথম পত্রর যে প্রথম অধ্যায়টা, এটা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের যে কমার্সের বন্ধুরা আছে, সঙ্গীরা, সহপাঠীরা আছে, সবাইকে যুক্ত করে দাও এবং জয়েন করার জন্য বলো, মেনশন করে দাও এবং আমাদের লাইভটি শেয়ার করে দাও। আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? কমেন্ট করে জানাও। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? লাইভটি তোমরা শেয়ার করে দাও এবং হচ্ছে বন্ধুদের মেনশন করে দাও দ্রুত। আমরা দ্রুত ক্লাসটি শুরু করে ফেলবো। আমি তোমাদের কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু শেয়ার করে দেই এবং ক্লাসটা শুরু করে ফেলবো দ্রুত। শেহাবুদ্দিন, শেহাবুদ্দিন কেমন আছো? তোমার বন্ধুদের মেনশন করে দাও, কমার্সের যারা আছে সবাইকে মেনশন করে দাও। আজকে আমাদের যে ফিনান্স প্রথম পত্র অর্থায়নের সূচনা যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের আদ্যপান্ত আমরা জানবো এবং এমসিকিউ সলভ করবো। যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সবগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। রিদা সুলতানা দানিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা আসতেছো আমি একটু শুরু করে দেই তাহলে। অর্থায়নের সূচনা, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, অর্থায়নের সূচনা। আজকে আমরা এই অর্থায়নের সূচনা চ্যাপ্টারের মধ্যে কিছু ধাপে ধাপে টপিকগুলো নিয়ে আলোচনা করবো। প্রথম হচ্ছে ধারণা কি, প্রথম অর্থায়নের ধারণা নিয়ে জানবো। তারপর অর্থায়নের প্রকারভেদ জানবো, অর্থায়নের সংজ্ঞা নিয়ে কথা বলবো, অর্থায়নের লক্ষ্য কি এবং কাজের যে উপাধি এবং তাদের আওতা বা পরিধিগুলো নিয়ে জানবো এবং ক্রমবিকাশ নিয়ে জানবো। আমরা আজকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। অর্থায়নের সূচনা, অর্থায়নের সূচনা বলতে কি বোঝায়? প্রথমে আমরা যদি আমি একটু একটু এক সেকেন্ড। শেহাবুদ্দিন, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মিথিলা, হাই। তোমাদের বন্ধুদের মেনশন করে দাও আজকে গুরুত্বপূর্ণ টপিকগুলা। ফাইন্যান্স, ভাইয়া ফাইন্যান্স সাজেশন লাগবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাজেশন সবগুলা দেওয়া হবে। আর আজকেও প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আসে এবং সৃজনশীল আসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানবো এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, অর্থায়নের যদি আমরা প্রথমে ধারণা থেকে যাই, অর্থায়নের ধারণা বলতে কি বোঝায়? আচ্ছা, অর্থায়নের ধারণা বলতে তোমরা লিখো এবং নোট করার চেষ্টা করো আমার কথাগুলা। ধারণা, প্রথমে এখানে আবিষ্কারের কথা আসে, যে ইনভেনশন। ইনভেনশনটা আসে হচ্ছে 1897 সালে, টমাস এল গ্রিস।
টমাস এলগ্রিস হচ্ছে তার কর্পোরেট ফাইন্যান্স বইটাতে অর্থায়নের সূচনা নিয়ে কথা বলেন। মিথিলা, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেওয়া হবে রাকিব, আমাদের সবাইকে স্লাইড প্রোভাইড করা হবে। তাহলে অর্থায়নের ধারণা থেকে আমরা কি জানলাম? অর্থায়নের ধারণা এখানে আবিষ্কার, যে অর্থায়নের সূচনার যে আবিষ্কার নিয়ে কথা বলে সেটা হচ্ছে টমাস এলগ্রিস 1897 সালে। এবার অর্থায়নের সঙ্গে নিয়ে যদি আমরা বলি, অর্থায়ন বলতে কি বোঝায় মূলত? অর্থায়ন মূলত আসলে হচ্ছে ফিনান্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থায়ন। ফাইন্যান্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মূলত অর্থায়ন। এখন অর্থায়ন বলতে কি বোঝায় সেটা হচ্ছে কাকে বলে, এটা আমরা হচ্ছে একটা এই চার্টের মাধ্যমে শিখে ফেলবো। অর্থায়ন অর্থায়ন বলতে বোঝায় প্রথমে তহবিল সংগ্রহ। তাহলে অর্থায়ন বলতে কি বোঝায়? প্রথম হচ্ছে তহবিল সংগ্রহ, তারপর হচ্ছে তহবিল বিনিয়োগ, তহবিল সংগ্রহ, তারপর হচ্ছে তহবিল বিনিয়োগ, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে তহবিল বন্টন, নাম্বার 4 হচ্ছে তহবিল নিয়ন্ত্রণ। তাহলে আমরা কি কি বললাম? অর্থায়ন বলতে কি বোঝায়? অর্থায়ন বলতে মূলত প্রথমেই তহবিল সংগ্রহ, তাহলে তোমরা এটা নোট করো। অর্থায়ন বলতে কি বোঝায়? অর্থায়নের মূলত প্রকার হচ্ছে প্রথমে তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ, তহবিল বন্টন আর তহবিল নিয়ন্ত্রণ। তাহলে অর্থায়নের সংজ্ঞা কি বলবা? ফিন্যান্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থায়ন, এবং অর্থায়ন বলতে বোঝায় তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ, তহবিল বন্টন ও তহবিল নিয়ন্ত্রণ প্রক্রিয়া সমষ্টিকে বলা হচ্ছে অর্থায়ন। খুবই ইজিলি হচ্ছে আমরা যে প্রকারগুলো শিখলাম সেটা থেকে হচ্ছে সংজ্ঞাটা শিখে ফেললাম আর কি। আরিফুল, পড়তে হবে, নকল আর হবে না। তাহলে আমরা কি জানলাম? প্রথম হচ্ছে তহবিল সংগ্রহ। এখন তহবিলটা সংগ্রহ করবো হচ্ছে লোয়েস্ট রেটে। তহবিল কিসে সংগ্রহ করতে হবে? লোয়েস্ট রেটে সংগ্রহ করতে হবে। ওকে, সরি, আমার হচ্ছে স্লাইডটা চলে গেছে যেটা আমি লিখছিলাম এত কষ্ট করে। তাহলে আমরা কি বলবো? অর্থায়ন বলতে মূলত কি বোঝায়? অর্থায়ন বলতে বোঝায় তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ, তহবিল বন্টন ও তহবিল নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সমষ্টিকে বোঝায়। তাহলে অর্থায়নের সংজ্ঞা বুঝলা? অর্থায়নের সংজ্ঞা হচ্ছে যে প্রকারগুলো শিখলাম সেটা থেকে আমরা সংজ্ঞাটা ইজিলি দিতে পারবো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আর সংজ্ঞাটা তোমাদের হয়ে গেছে? ওকে, তাহলে এখানে বলতেছে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান। আজকে এমন হচ্ছে কেন? তাহলে কি বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান আইন কত সাল পাস হয়? 1993 সালে। এখানে বেসিক কথাবার্তা, এগুলো তোমরা পড়ে নিবা। আমরা আজকে হচ্ছে প্রথমে অর্থায়নের যে সংজ্ঞা জানলাম, তারপর হচ্ছে অর্থায়নের সংজ্ঞা থেকে আমরা কি শিখলাম এখানে, তো আবার একটু লিখে দিলে। হ্যাঁ, তোমরা আমার সাথে সাথে নোট করো। অর্থায়নের 4টি প্রকারের কথা বলছি। প্রথম হচ্ছে তহবিল সংগ্রহ, দুই নম্বরে কথা বলছি বিনিয়োগ, তিন নম্বর হচ্ছে তহবিল বন্টন,
এবার হচ্ছে তহবিল নিয়ন্ত্রণ। তাহলে আমরা সংজ্ঞা বললাম যে এই চারটার প্রকার থেকে ইজিলি আমরা সংজ্ঞাটা শিখে ফেললাম। এবার বলতেছি এমসিকিউ তোমাদের লাগবে যে তহবিল সংগ্রহ করতে করবো লোয়েস্ট রেটে, সংগ্রহ করতে হবে যে লোয়েস্ট রেট, মানে তোমাকে যেখানে সুদ কম দিতে হবে সেই জায়গা থেকে তুমি সংগ্রহ করবা, আর বিনিয়োগ করবে কোথায়? হাইয়েস্ট রেটে বিনিয়োগ করতে হবে। কোথায়? হাইয়েস্ট রেটে। মনে থাকবে ছেলেরা? ইয়েস। তাহলে আমাদের সংজ্ঞাটা চলে গেল। এবার তার যে কাজের যে লক্ষ্যগুলো কি কি, এই যে কাজ, প্রথমেই তহবিল সংগ্রহ। এবার তহবিল সংগ্রহ নিয়ে যদি আমরা জানি, তহবিল সংগ্রহ করবো হচ্ছে দুইটা প্রক্রিয়া থেকে, জায়গা থেকে তহবিল সংগ্রহ করতে হবে। লিখো আমার সাথে সাথে, আজকে হচ্ছে আমরা এক্সট্রা সব পড়া পড়বো আর কি। তাহলে তহবিল সংগ্রহ দুইভাবে করা যায়, একটা হচ্ছে উৎস অনুসারে আর একটা হচ্ছে সময় অনুসারে। তাহলে কি তহবিল সংগ্রহ কিভাবে করা যাবে? দুইভাবে। আচ্ছা, মিথিলা সংজ্ঞাটা আরেকবার বলতেছি ইজিলি, মানে তুমি হচ্ছে সংজ্ঞাটা একদম কঠিন ভাবে শিখবা না। আমরা সংজ্ঞা শিখলাম কিভাবে, যে অর্থায়নের চারটা প্রকারের কথা বলছি। প্রথম হচ্ছে তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ, তহবিল বন্টন ও তহবিল নিয়ন্ত্রণ। এই চারটা প্রকার বলছি না? সেই চারটা প্রকারের মধ্যে সেই চারটা প্রকারের সমষ্টি হচ্ছে মূলত তহবিল সংগ্রহ। তাইলে তুমি সংজ্ঞাটা দিব হচ্ছে ফিনান্স শব্দটির মূলত বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থায়ন। তাহলে অর্থায়ন বলতে বোঝায় তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ, তহবিল বন্টন ও তহবিল নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সমষ্টিকে অর্থায়ন বলা হয়। মিত্তিল, এখন কি বুঝতে পারছো সংজ্ঞাটা? তাড়াতাড়ি বলো। তারপরে আমরা হচ্ছে যে চারটে প্রকারের কথা বলছি না এখানে, কাজের কথা, সেই কাজ থেকে হচ্ছে আমরা এখন ভাগ ভাগ করে পড়ে নিব। তোমরা হচ্ছে বন্ধুদের মেনশন করে দাও, সবাইকে মেনশন করে দাও। আজকে হচ্ছে একটা ফাটাফাটি ক্লাস হবে আর কি। এবং এমসিকিউ আছে, ডেফিনেশনটা আরেকবার বলেন ভাইয়া। হ্যাঁ সাদিয়া, আবার বললাম তো এখন যে খুবই ইজি একটা ডেফিনেশন, মানে তুমি ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই। আজকে হচ্ছে আমরা কিছুই মুখস্থ করবো না, আসলে টেকনিক্যালি আগাবো আর কি। তাহলে আমরা অর্থায়নের কথা কি বললাম? অর্থায়নের চারটা প্রকারের কথা বলছি। প্রথম হচ্ছে তহবিল সংগ্রহ, মানে কি তোমার কোনো কিছু অর্থায়ন করতে হলে প্রথমে তহবিলটা সংগ্রহ করতে হবে। এবার আমি একটা এমসিকিউর কথা বলছি, তহবিল সংগ্রহ করতে করবো লোয়েস্ট রেটে, মানে একদম যেখানে রেটটা কম দিতে হবে সেই জায়গা থেকে আমরা তহবিলটা সংগ্রহ করব। তারপর তহবিল বিনিয়োগের কথা বলছি, বিনিয়োগ বললাম যে হাইয়েস্ট রেট, তাহলে আমরা বিনিয়োগ করবো কোথায়? যেখানে হচ্ছে হাইয়েস্ট থাকবে, রেটটা হাইয়েস্ট থাকবে সেখানে। তারপর হচ্ছে তহবিল বন্টন, আর হচ্ছে তহবিল নিয়ন্ত্রণ। এই চারটা প্রক্রিয়ার সমষ্টি হচ্ছে মূলত অর্থায়ন। এবার আমরা আসি তহবিল সংগ্রহ বললাম, এই যে এক নাম্বার যে পার্ট, এক নাম্বার কি বলছি? এক নাম্বার বলছি হচ্ছে, হ্যাঁ এক নাম্বার বলছি তহবিল সংগ্রহ। তাহলে সংগ্রহটা কিভাবে করব? মিথিলা বুঝতে পারছো? ঠিক আছে। হ্যাঁ রিয়াদ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, এই যে তহবিল সংগ্রহটা করবো হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে উৎস অনুসারে, একটা সময় অনুসারে। আর হচ্ছে তোমাদের কথা বলে, এই যে কমার্সের তাহলে পোলাপাইন কম নাকি? কমার্সের পোলাপাইন তোমরা সবাই তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, সবাইকে যুক্ত হইতে বলো। আজকে হচ্ছে এই যে প্রথম চ্যাপ্টারটা, তো আমরা জানি প্রথম চ্যাপ্টার নিয়ে সবাই খামখেয়ালি করে, এই জন্য এমসিকিউতে সবাই কি করে? খারাপ করে, তাই না? এই জন্য এমসিকিউ তোমরা বুঝতে পারো না। আজকে আমি সেজন্য এই চ্যাপ্টারের বেশি গুরুত্ব দিব হচ্ছে এমসিকিউর জায়গায়, মানে কোথায় কোথায় কোন জায়গা থেকে এমসিকিউ আসে এবং কিভাবে তোমরা এমসিকিউটা ইজিলি বুঝবা পারবা, সেগুলো আমরা শিখবো আর কি আজকে। ঠিক আছে? তাহলে আবার তহবিল সংগ্রহ, এক নাম্বার তহবিল সংগ্রহ করবে কিভাবে? প্রথমে তহবিল সংগ্রহ দুইভাবে করা যায়, একটা হচ্ছে উৎস অনুসারে আর একটা হচ্ছে সময় অনুসারে। তাহলে তহবিল সংগ্রহ কিভাবে করা যায়? দুইভাবে করা যায়, একটা হচ্ছে উৎস অনুসারে আর একটা হচ্ছে সময় অনুসারে। ঠিক আছে? এবার উৎস অনুসারে হচ্ছে তুমি দুইভাবে করা যায়, উৎস অনুসারে একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। মানে একটা তুমি অভ্যন্তরীণ উৎস থেকে তুমি তহবিল সংগ্রহ করতে পারবা, আর একটা হচ্ছে বাহ্যিক উৎস থেকে। আর হচ্ছে কি, লেখা যদি এখানে বেশি হিজিবিজি হয়ে যায় তাহলে বলবা, তোমরা কিন্তু আসলে আমার ভয়েসে শুনলে হবে। ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা যায়, আর হচ্ছে বাহ্যিক উৎস থেকে। এখন বাহ্যিক উৎস থেকে আবার দুইভাবে সংগ্রহ করা যায়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। তাহলে বাহ্যিক উৎস থেকে কিভাবে করা যায়? প্রাতিষ্ঠানিক। যেমন তুমি বাইরের উৎস থেকে তহবিলটা সংগ্রহ করবা, সেটা প্রাতিষ্ঠানিক হইতে পারে, দ্যাট মিনস তুমি সেটা ব্যাংক থেকেও নিতে পারো, তাহলে ব্যাংক থেকে নিলে সেটা প্রাতিষ্ঠানিক হবে। আর অপ্রাতিষ্ঠানিক যেটা তুমি বাহ্যিক নিবা, অপ্রাতিষ্ঠানিক। ঠিক আছে? আমি কিন্তু আর ইরেজ করতেছি না, যেমন লিখলাম এমনি লিখে ফেলতেছি। তাইলে প্রাতিষ্ঠানিক হচ্ছে কি বললাম? প্রাতিষ্ঠানিক ব্যাংক হইতে পারে, আর অপ্রাতিষ্ঠানিক হচ্ছে কোনো ব্যক্তি হইতে পারে, পার্সন হইতে পারে। ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ কি? অভ্যন্তরীণ হচ্ছে মালিকের নিজস্ব মূলধন। এগুলো তোমরা নিজেরাই জানো, মানে একটা মালিকের নিজস্ব যেটা মূলধন থাকে সেটাই মূলত অভ্যন্তরীণ। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে যে অভ্যন্তরীণ উৎস কোনটা, যে অপশনে থাকবে মালিকের মূলধন, তারপর হচ্ছে ব্যাংক, হ্যান ত্যান ব্যক্তি থাকবে, তাহলে সেটা তোমাকে দাগাতে হবে। তাহলে মালিকের মূলধন, আরটা হচ্ছে সংরক্ষিত মুনাফা। আরটা কি ভাইয়া? সংরক্ষিত মুনাফা।
তাহলে কি অভ্যন্তরীণ উৎস কি মালিকের মূলধন আর সংরক্ষিত মুনাফা, আর বাহ্যিক উৎস আবার দুই ধরনের, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, ঠিক আছে। আর সময় অনুসারে এবার তুমি তহবিল সংগ্রহ করতে পারবা, সময় অনুসারেও তহবিল সংগ্রহ করা যাবে। তোমরা বুঝতে পারতেছো তো না? তাহলে সময় অনুসারে তিন ভাবে করা যায়। একটা হচ্ছে শর্ট টার্ম, শর্ট টার্ম মানে তোমরা তো জানো তাই না, শর্ট টার্ম মিনস হচ্ছে এটা হচ্ছে স্বল্প মেয়াদি, তাহলে কি স্বল্প মেয়াদি, আর এটা হচ্ছে মিড টার্ম মধ্যমেয়াদি, আর এটা হচ্ছে লং টার্ম দীর্ঘমেয়াদী, ঠিক আছে। তাহলে তুমি তহবিল সংগ্রহ করতে পারবা মূলত দুইভাবে, এটা হচ্ছে উৎস অনুসারে, এটা সময় অনুসারে। এখন উৎস অনুসারে তিন ভাবে করা যাবে, স্বল্প মেয়াদে নিতে পারবে তুমি, তারপর হচ্ছে মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে নিতে পারবে। ওকে, তাহলে কি সবাই কি বুঝতে পারতেছো? রাসেল ইসলাম তুমি বুঝো নাই? আচ্ছা কোন জায়গাটা বুঝো নাই আমি আবার একটু বলতেছি, যে এক নম্বর পার্টের কথা বলছি না, যে কাজগুলা প্রথমে এক নম্বর কাজ কি ছিল, তহবিল সংগ্রহ করা অর্থায়নের। আমরা একদম চ্যাপ্টার মূলত অর্থায়ন না, এই চ্যাপ্টারের নাম অর্থায়নটা কি সেটা আমরা বুঝতেছি আজকে। তাহলে অর্থায়নের কথা বললাম যে এখানে প্রথম কাজ হচ্ছে তহবিল সংগ্রহ। তাহলে তহবিল সংগ্রহটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে উৎস অনুসারে আর একটা হচ্ছে সময় অনুসারে করতে পারবা। এবার উৎস অনুসারে দুই ভাবে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। এখন অভ্যন্তরীণটা কি? অভ্যন্তরীণ উৎস হচ্ছে তোমার মালিকের মূলধন হইতে পারে, তারপর সংরক্ষিত মুনাফা, যেটা তোমার সংরক্ষিত মুনাফা আছে সেটা, ঠিক আছে রাসেল, এখন কি বুঝতেছো? তারপর হচ্ছে বাহ্যিক। এবার বাহ্যিক উৎস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক। এখন তুমি প্রাতিষ্ঠানিক মানে কি, ব্যাংক থেকে যদি নাও, কোনো একটা প্রতিষ্ঠান থেকে নাও সেটা প্রাতিষ্ঠানিক, আর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক মানে কোনো ব্যক্তি থেকে, পার্সন থেকে নিলে, ঠিক আছে। এবার সময় অনুসারে কি, সময় অনুসারে হচ্ছে তিন ভাবে করা যায়, এটা হচ্ছে শর্ট টার্ম স্বল্প মেয়াদি, এটা হচ্ছে লং টার্ম মধ্যমেয়াদী, মিড টার্ম, লং টার্ম। তাহলে কি তিনটে টার্মে তুমি হচ্ছে সময় অনুসারে তহবিলটা সংগ্রহ করতে পারবা। ওকে, এক নাম্বারটা গেল মনে করো। তাহলে দ্বিতীয় নাম্বার যদি আমরা যাই, ও এটা টাচ হয় না। ওকে, তাহলে দ্বিতীয় নাম্বারটা আমরা দেখো। এক নম্বরের কথা বললাম, এটা সাদা ব্ল্যাঙ্ক পেজ লাগতো। আচ্ছা, তো দ্বিতীয় নাম্বারটা এখানে লিখতেছি, দেখো তোমরা। তাহলে কি তহবিল সংগ্রহ, দ্বিতীয় নাম্বার কি ছিল? তহবিল বিনিয়োগ ছিল, তাই না ছেলে? তহবিল বিনিয়োগ ছিল। তোমরা কি বুঝতেছো আমার কথা? দ্বিতীয় নাম্বার ছিল হচ্ছে তহবিল বিনিয়োগ। দ্বিতীয় নাম্বার ছিল কি? তহবিল বিনিয়োগ। এখন বিনিয়োগটা তুমি কিভাবে করবা? বিনিয়োগ হচ্ছে তিন ভাবে করা যায়, একটা হচ্ছে স্বল্প মেয়াদে, কয়ভাবে বিনিয়োগ? তিন ভাবে, একটা হচ্ছে স্বল্প মেয়াদি, একটা স্বল্প মেয়াদে, আর হচ্ছে মধ্যমেয়াদী, আর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তুমি কোনো জায়গায় বিনিয়োগ করতে গেলে এই তিন টার্মে তুমি বিনিয়োগটা করতে পারবা। স্বল্প মেয়াদেটার সময় কত তোমরা বলো তো ছেলেরা, কমেন্ট করে সময়গুলো তোমরা উল্লেখ করে ফেলো আমার আগেই। তাহলে স্বল্প মেয়াদ হচ্ছে 0 থেকে 1 বছরের জন্য নিলে, মধ্যমেয়াদ হচ্ছে 1 থেকে 3 বা 5 বছরের জন্য হইলে, আর দীর্ঘমেয়াদ হচ্ছে 3 বা 5 থেকে 20 বছরের জন্য কোনো বিনিয়োগ করলে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে তোমরা বিনিয়োগটা কি বুঝতে পারছো? কমেন্ট করে জানাও। তাহলে তোমরা কয়ভাবে বিনিয়োগ করতে পারবা? 3 ভাবে বিনিয়োগ করতে পারবা, ঠিক আছে। প্রথমে স্বল্প মেয়াদী বিনিয়োগ করতে পারবা, স্বল্প মেয়াদ হচ্ছে 0 থেকে 1 বছর সময়ের জন্য বলা হয় এটাকে। আর মধ্যমেয়াদে বিনিয়োগ করতে পারবা, মধ্যমেয়াদ হচ্ছে 1 থেকে 3 বা 5 বছরের জন্য। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে 3 বা 5 থেকে 20 বছর সময়ের জন্য যেটা নেওয়া হয়, বিনিয়োগ করা হয়, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ঠিক আছে ছেলেরা? লেগে বুঝতে পেরেছো? এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের যদি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে মূলধন বাজেটিং। কি ছেলে? মূলধন বাজেটিং। আমার যে লেখাগুলো লিখতেছি সেগুলো তোমাদের অবশ্যই নোট করতে হবে, কারণ তুমি স্লাইডের মধ্যে এগুলো পাবা না। স্লাইডটা তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। স্লাইডের মতোই থাকবে, কিন্তু এই নোটটা তোমাদের করতে হবে এবং সেটা পোস্ট করবা তোমাদের ইয়ার মধ্যে। এবং আমি যেগুলো বলতেছি সেগুলোর প্রেক্ষিতে এখানে এমসিকিউ দেওয়া, সেই এমসিকিউ গুলো নাইলে তোমরা পারবা না। আচ্ছা, তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা উদাহরণ কি হতে পারে? মূলধন বাজেটিং। আমরা মূলধন বাজেটিং মানে কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া, মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটা হচ্ছে মূলধন বাজেটিং, ঠিক আছে। 2 নম্বর গেল। আমরা 3 নম্বর যদি বলি, তাহলে ঠিক আছে, বিনিয়োগটা বুঝতে পেরেছো না তোমরা? আশা করি তোমরা বিনিয়োগটা বুঝতে পেরেছো। এবার বিনিয়োগের পরে কি ছিল জানি? বিনিয়োগের পরে ছিল হচ্ছে তহবিল বন্টন। কই? হ্যাঁ, তহবিল বন্টন ছিল 3 নাম্বার। এটা ছিল 1, 2, 3, আর নিয়ন্ত্রণ ছিল 4। আচ্ছা, এখন আমরা বন্টন লিখবো, বন্টনটা লিখো, ঠিক আছে। তাহলে 3 নাম্বার কি ছিল? তহবিল বন্টন। 3 নাম্বার ছিল হচ্ছে তহবিল বন্টন। এখন তুমি তহবিল বন্টনটা দুই ভাবে করতে পারবা।
তহবিল বন্টনের হচ্ছে দুইটা দুইটা প্রকার, একটা হচ্ছে অবন্টনকৃত অংশ। কি বললাম ছেলেরা? একটা হচ্ছে অবন্টনকৃত অংশ, আর একটা হচ্ছে বন্টনকৃত অংশ। এটা হচ্ছে অবন্টনকৃত আর এটা হচ্ছে বন্টনকৃত। এবার অবন্টনকৃত কোনটা? যেটা হচ্ছে অবন্টনকৃত একটা উদাহরণ যে হইতে পারে সংরক্ষিত মুনাফা, যেটা কিনা তুমি অন্যদের মধ্যে বন্টন করবা না, এটা কি হইতে পারে সংরক্ষিত মুনাফা। তারপর হচ্ছে বন্টনকৃত অংশ কি কি? সুদ এবং লভ্যাংশ, সুদ লভ্যাংশ এগুলো সবার মাঝে তোমরা কি করো? বন্টন করো। ঠিক আছে, ছেলেরা চলে যাচ্ছে কেন? বুঝতে পারতেছো না? কমেন্ট করে জানাও ক্লাস কেমন লাগতেছে তোমাদের। শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও, 5 জন বন্ধুকে মেনশন করো, স্লাইডটা তোমাদের পাঠিয়ে দেওয়া হবে আর কি। তাহলে আমরা 4টা প্রকারের মধ্যে 3টা দেখলাম, তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ, তহবিল বন্টন। তাহলে বন্টন কয়ভাবে হইতে পারে? দুইভাবে, একটা হচ্ছে অবন্টনকৃত, একটা হচ্ছে বন্টনকৃত। অবন্টনকৃত অংশ কোনটা? অবন্টনকৃত অংশ হচ্ছে যেটা সংরক্ষিত মুনাফা, আর বন্টনকৃত যদি তুমি একটা এক্সাম্পল চাও, সুদ এবং লভ্যাংশ। ঠিক আছে। আর নাম্বার 4 আমরা কি নিয়ন্ত্রণের কথা বলছি, তাই না? নিয়ন্ত্রণ, হ্যাঁ। এখন নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ হচ্ছে রিস্ক এন্ড রিটার্ন, মানে হচ্ছে ঝুঁকি ও মুনাফার ওই বিষয়টা নিয়ে কথা বলি আর কি, ঝুঁকি ও মুনাফার হার। এখন তোমরা জানো ঝুঁকি ও মুনাফার হার, ঝুঁকি ও মুনাফার সাথে হচ্ছে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে এটা বুঝতে পারছো কিনা বলো সবাই? এতটুকু বুঝতে পেরেছো বাচ্চারা? এতটুকু কি বুঝতে পেরেছো তোমরা? হুম। তাহলে অর্থায়নের সূচনার মধ্যে, অর্থায়নের সূচনার পাঠ থেকে আমরা কি কি শিখলাম? অর্থায়নের পাঠে কাজগুলো শিখলাম, যে তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ, তহবিল বন্টন ও তহবিল নিয়ন্ত্রণ, এই পাঠগুলা আমরা শিখলাম, এবং ওটার কাজ কি এবং সেই কিভাবে কাজটা করে সেটাও আমরা জানলাম। এখন এখানে যদি দেখো তুমি, এর পরের স্লাইড আছে হচ্ছে অর্থায়নের ক্রমবিকাশ। এখন ক্রমবিকাশ নিয়ে যদি কথা বলি, এখানে খুবই হচ্ছে অনেক আগের জিনিসগুলো দেওয়া আছে, এগুলো দরকার নাই। তারপর হচ্ছে এখান থেকে দরকার আছে 1920 এর দশকে। প্রথমে যদি আমরা বলি 1920-এর দশক, 1920-এর দশক হচ্ছে 30টা পরবর্তীতে যাক। 1920-এর দশক হচ্ছে একত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়। কি শুরু হয় ছেলেরা? আসলে পারবা তো? 1920-এর দশক হচ্ছে একত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়। তাহলে এমসিকিউ আসতে পারে, কোন কোন দশক হচ্ছে একত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়? 1920-এর দশকে। ঠিক আছে। আর 1930 আলাদাভাবে যদি তোমরা দেখো, 1930 আর 1930-এর দশকে কি? 1930-এর দশকে হচ্ছে তোমার 1929 সালের 29শে অক্টোবর। এটা লিখো ভালোভাবে, এমসিকিউ আসবে। 1929 সালের 29শে অক্টোবর, ওই দিন ছিল হচ্ছে মঙ্গলবার ছিল আর কি। ওই দিন হচ্ছে 30-এর দশকে একটা তোমার অর্থায়নে ধস নামে, যেটাকে বলে হচ্ছে গ্রেট ডিপ্রেশন বলে। এটার নাম ছিল হচ্ছে ব্ল্যাক টুইস্টে, নাম দিয়েছিল আর কি, ব্ল্যাক টুইস্টে, যেটা হচ্ছে কি গ্রেট ডিপ্রেশন। ঠিক আছে। তাহলে 1920-এর দশকে কি হয়? 1920-এর দশক হচ্ছে একত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়। আর 1930-এর দশক হচ্ছে তোমার 1929 সালে 29শে অক্টোবর, যেদিন ছিল হচ্ছে মঙ্গলবার, ওই দিন হচ্ছে একটা ব্ল্যাক টুইসডে, মানে গ্রেট ডিপ্রেশন হয়, যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক টুইসডে নাম দেওয়া হয়েছিল। তাহলে 1930-এর দশক গেল। এবার 1930 থেকে এখানে 50-এর কথা বলতেছে, 1950-এর দশক ও 40-এর দশকে কি হয়? 40-এর দশক হচ্ছে তোমার, এখানে কি দেওয়া আছে? ঝুঁকি ও অনিশ্চয়তার ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব 30 থেকে 50। তারপর হচ্ছে গ্রাহাম ও টোল সিকিউরিটি অ্যানালাইসিস প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এখানে কথা বলতেছে, এগুলো তোমরা পড়ে নিবা। আর 1950 এবং 60, হ্যাঁ, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 1960টা। অর্থায়নের যাত্রা শুরু হয় হচ্ছে 1960-এর দশকে। এটা সবসময় আসে এই এমসিকিউটা। অর্থায়নের যাত্রা শুরু হয় কত দশকে? অর্থায়নের যাত্রা শুরু হয় হচ্ছে 1960-এর দশকে। তুমি কি বুঝতে পারতেছো জিনিসটা, ক্রমবিকাশটা?
অর্থায়নটা কিভাবে আসছে, কোন কোন সালে কি কি বলা হয়েছে। তাহলে অর্থায়নের যাত্রা শুরু হয় কত দশকে? 1960-এর দশকে। এখানে বলতেছে অর্থায়নকে সম্পদ বরাদ্দের রিসোর্স এলোকেশন প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, এটাও এই দশকে 60 থেকে 80 আধুনিক অর্থায়নের যাত্রা শুরু। তারপর হচ্ছে পোর্টফোলিও থিওরি হচ্ছে 1952 সালে। এটা হচ্ছে 1952 সালে হ্যারি মার্কুইস হচ্ছে পোর্টফোলিও থিওরি, যে পণ্য বৈচিত্র্যায়ন যে নীতি, যে থিওরিটা তত্ত্বটা দেয়, সেটা হচ্ছে কত সালে? 1952 সালে। কে? হ্যারি মার্কুইস। তারপর হচ্ছে উইলিয়াম শার্প সিএপিএম মডেলের ধারণা দেন 1956 সালে। 1956 সালে সিএপিএম মডেলের ধারণা দেন কে? উইলিয়াম শার্প। তুমি কি বুঝতে পারতেছো বাচ্চারা? হ্যাঁ জি। তাহলে সিএপিএম কি? ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। তাহলে সিএপিএম এর ফুল ফর্ম কি? তাহলে সিএপিএম এর ফুল ফর্ম কি বাচ্চারা? ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। তাহলে সিএপিএম এর ধারণা দেন কে? উইলিয়াম শার্প। কত সালে? 1956 সালে। ঠিক আছে, বাকিরা কি ঘুমিয়ে গেছো নাকি? তাহলে আবার 1980 থেকে 90-এর দশক কোম্পানির মূল্যায়ন ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের যুগ বলা হয় এটাকে, 1980 থেকে 90-এর দশককে। আর জ্যানসন এন্ড হচ্ছে ম্যাকলিং এজেন্সি তত্ত্ব, যেটা এজেন্সি থিওরি নামে পরিচিত। এমসিকিউ আসবে আর কি, এজেন্সি তত্ত্ব। তারপর হচ্ছে ভ্যালুয়েশন, মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস 90-এর দশক, যেটা কিনা একদম শেষ। এরপর হচ্ছে বর্তমান। ঝুঁকি ব্যবস্থাপনা, ডেরিভেটিভসের বিস্তার, কর্পোরেট ফাইন্যান্সের সফটওয়্যার প্রযুক্তির ব্যবহার, গ্লোবালাইজেশনের প্রভাবে নতুন আর্থিক পণ্য তৈরি। তাহলে 1990 থেকে বর্তমান পর্যন্ত এগুলো ছিল। যেখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসার মতো সেই জিনিসটা আমি এখানে বলে দিলাম, আর বাকিটা তোমরা এখান থেকে পড়ে নিবা। আচ্ছা, অর্থায়নের প্রকারভেদ মানে এটাকে বলে আওতা বা পরিধি। তাহলে কি অর্থায়নের আওতা বা পরিধি কি কি আমরা বলতে পারি? প্রথম হচ্ছে পারিবারিক অর্থায়ন। তাহলে এক নাম্বার কি? পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি? নাম্বার কি? পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। তাহলে এখানে কি লিখতে পারো তোমরা? সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। তাহলে পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি? পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। এখানে আয়ের চেয়ে কি হবে? ব্যয় বেশি হবে। কি হবে? সরি, ব্যয়ের চেয়ে হচ্ছে আয় বেশি হবে আর কি। আর সরকারি অর্থায়ন হচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। এই যে 2 নাম্বার, যে সরকারি অর্থায়ন। আর সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি? সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি ছেলেরা? সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। ও, সিএপিএম এর ফুল ফর্মটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। মিথিলা বুঝতে পেরেছো? এই যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। মিথিলা এখন কি বুঝতে পেরেছো? ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। তাহলে সিএপিএম এর ধারণা দেন কে? উইলিয়াম শার্প। আচ্ছা, আমরা এখানে সরকারি অর্থায়নের কথা বলতেছিলাম। তাহলে সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি? সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এখানে হচ্ছে কি আয়ের চেয়ে কি হয়? ব্যয় বেশি হয়। তাহলে পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি? সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। আর সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য জনকল্যাণ। তারপর হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। অব্যবসায়ী প্রতিষ্ঠান কি? অব্যবসায়ী প্রতিষ্ঠানে যেমন হচ্ছে হাসপাতাল, এতিমখানা, তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে হাসপাতাল, এতিমখানা এগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। তহবিল সংগ্রহ এর সুষ্ঠু ব্যবস্থাপনা প্রক্রিয়াকে বোঝায়। তাহলে কি অব্যবসায়ী প্রতিষ্ঠান? অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? ব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার জনকল্যাণ বা সমাজ কল্যাণ। কি লিখতে পারো তোমরা? জনকল্যাণ বা কি সমাজ কল্যাণ। ঠিক আছে, এখানে আমি যেগুলো লিখলাম এগুলো হচ্ছে উদ্দেশ্য। তাহলে পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য সদস্যদের আর্থিক কল্যাণ সাধন, সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য জনকল্যাণ,
আর হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ বা সমাজ কল্যাণ। তারপরে 4 নম্বর হচ্ছে ব্যবসা অর্থায়ন। এবার ব্যবসা অর্থায়নের মূল উদ্দেশ্য কি? ব্যবসা অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা সবাই জানো, মুনাফা অর্জন। তাহলে ব্যবসা অর্থায়নের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। তাহলে কি মিথিলা ছাড়া বাকি সবাই কি ঘুমাই গেছে নাকি? হুম। তাহলে আমরা কি জানলাম? ব্যবসা অর্থায়নের মূল উদ্দেশ্য কি? ব্যবসা অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধন কোন উৎস থেকে সংগ্রহ করা হবে এবং কোথায় বিনিয়োগ করা হবে, কোন লাভজনক খাতে, এটা হচ্ছে মূলত ব্যবসা অর্থায়ন। ওখান থেকে যেটা আসবে তোমার লাভ হবে সেটা হচ্ছে মুনাফা। আন্তর্জাতিক অর্থায়ন। এবার আন্তর্জাতিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি? বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। লিখো, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। আন্তর্জাতিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি? বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। এবার তুমি আন্তর্জাতিক অর্থায়ন কোন কোন জায়গা থেকে নিতে পারো? এটা হচ্ছে আইএমএফ, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে পারো, এডিবি, তারপর হচ্ছে আইডিবি। এই প্রতিষ্ঠানগুলো থেকে তুমি হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন নিতে পারো। জুনায়েদ, তাহলে কথা বলতেছে না কেন? বুঝতে পারতেছো? ক্লাস কি ভালো লাগতেছে? তাহলে কি আন্তর্জাতিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি? বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। কলম কি চেঞ্জ করবো? এটাতে বুঝতে পারতেছো তোমরা? ওকে। তাহলে আন্তর্জাতিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি? আন্তর্জাতিক অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। এবং আন্তর্জাতিক অর্থায়ন কি কোথা থেকে নিতে পারো? আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি হচ্ছে আইডিবি। তাহলে আইএমএফ মানে কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এগুলো লিখো তোমরা, ফুল ফর্মগুলো লিখো। তাহলে আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে আইএমএফ এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর ডাব্লিউবি তো তোমরা সবাই জানো, ওয়ার্ল্ড ব্যাংক। আর এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবি মানে কি? এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর এডিবি কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে অর্থায়নের প্রকারভেদগুলো জানলাম। পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারপর হচ্ছে ব্যবসায় অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়নগুলো নিয়ে আমরা কথা বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার অর্থায়নের ব্যবস্থাপকের সিদ্ধান্ত। তাহলে হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত এবং হচ্ছে অর্থ সংস্থান সিদ্ধান্ত, লভ্যাংশ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত, মূলধন বাজেটিং। ওই যে আমি যেটা বললাম না, বিনিয়োগ সিদ্ধান্ত, মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং মানে কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত আর কি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া হচ্ছে মূলধন বাজেটিং ও কার্যকরী মূলধন। সম্পদ সর্বাধিকরণের জন্য কোন প্রকল্প কত টাকা বিনিয়োগ হবে তা নির্ধারণ করা। স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্রকল্পে বিভক্ত। এটাই খুবই বেসিক কথাবার্তা। জাস্ট হচ্ছে এখানে জাস্ট মনে রাখবো হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে, আর বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে লং টার্মের জন্য, যেটা কিনা হচ্ছে 3 থেকে 5 থেকে হচ্ছে 20 বছর সময়ের জন্য। এটা বাচ্চারা কি কথা বুঝতে পারতেছো? তোমাদের কারো সারা শব্দ নাই?
তোমাদের জন্য লাস্টে এমসিকিউ রাখা হয়েছে, এমসিকিউ করব আমরা, এমসিকিউ যখন প্র্যাকটিস করব। হুম, ওকে। তাহলে কি বিনিয়োগ সিদ্ধান্ত বুঝলাম, অর্থসংস্থান সিদ্ধান্ত, ফাইন্যান্সিয়াল যে ডিসিশনটা, মূলধন কাঠামো ও মূলধন ব্যয়, এটার উপাদান হচ্ছে মূলধন কাঠামো ও মূলধন ব্যয়। মানে ওইটা তোমার অর্থটা কোথা থেকে আসবে, তারপর হচ্ছে কিভাবে সংগ্রহ করা হবে, এটা নির্ধারণ আর কি। এটা আমি বললাম না, সেটা তো আমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছি যে তুমি অর্থায়নটা কিভাবে নিবা, কোথা থেকে নিবা। এটা হচ্ছে উৎস অনুসারে নেওয়া যায়, একটা সময় অনুসারে। এগুলো নিয়ে আমরা কথা বলছি ব্যবস্থাপকের সিদ্ধান্তগুলো নিয়ে। তারপর হচ্ছে নীতিমালা। হ্যাঁ, এবার আমরা নীতিমালাটা জানবো। মিথিলা, ঠিক আছে। এটা হচ্ছে এই যে প্রকারভেদ ব্যবস্থাপকের যে সিদ্ধান্তগুলো ছিল না, সেটা হচ্ছে আমরা যে 4টা প্রকার পড়ছি যে তহবিল অর্থায়ন নিয়ে, সে ওটার মধ্যে আছে। কি জন্য এটা আর বলতেছি না, যেটা আমি লিখে লিখে পড়াইছি যে তহবিল সংগ্রহ দুইভাবে নিতে পারবা, একটা হচ্ছে উৎস অনুসারে, সময় অনুসারে। ওই বিষয়গুলো এখানে বলা আর কি। তোমরা ইতিমধ্যে সেটা পড়ে ফেলেছো। মিথিলা, এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে আগেকার পড়া ছিল, এই যে মানে সেটা আমি আগে পড়াই ফেলছি ওই যে ইয়ার মধ্যে, এই ব্যবস্থাপক সিদ্ধান্তগুলা। এই যে বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে বিনিয়োগের কথা বলছি না, যে 3টা ভাবে। তারপর হচ্ছে তুমি কি অর্থসংস্থান যে সিদ্ধান্ত, মানে অর্থটা তুমি কিভাবে নিবা, ওই যে তহবিল সংগ্রহ কিভাবে করবা, একটা উৎস অনুসারে, একটা সময় অনুসারে করা যায়। তারপর হচ্ছে লভ্যাংশের কথা বলছি, কোথায় লভ্যাংশ সিদ্ধান্তের কথা ছিল হচ্ছে বন্টনের মধ্যে, বন্টনকৃত অংশের মধ্যে ছিল, তাই না? হ্যাঁ, পরেরটাতে যাই। হ্যাঁ, নীতিমালা এখন খুবই গুরুত্বপূর্ণ যে টপিক, নীতিমালা। এখান থেকে হচ্ছে সিকিউ এসে থাকে আর কি। নীতিমালা, এই যে প্রথমে 1 নম্বর হচ্ছে ঝুঁকি ও আয় নীতি, মানে মুনাফার নীতি আর কি। আচ্ছা, এটা আমরা হচ্ছে এখান থেকেই জানবো। ঝুঁকি ও মুনাফার নীতি হচ্ছে ধনাত্মক সম্পর্কে বিদ্যমান। এটা প্রত্যেকবারই আসতে দেখা যায়। কোন সম্পর্কে বিদ্যমান? ঝুঁকি ও মুনাফার হার হচ্ছে ধনাত্মক সম্পর্কে বিদ্যমান। তাহলে কি ঝুঁকি ও মুনাফার হারের সাথে হচ্ছে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, মানে পজিটিভ আর কি। তার মানে কি? তার মানে ইজিলি বলতে পারো যে ঝুঁকি বৃদ্ধি পেলে মুনাফাও বৃদ্ধি পায়। যদি ঝুঁকি হ্রাস পায়, তাহলে কি হবে? মুনাফাও হ্রাস পাবে। ঠিক আছে, মনে থাকবে, এটা সবসময় আসে যে ঝুঁকি বৃদ্ধি পাইলে কি হয়? আয়ও বৃদ্ধি পায়। আর ঝুঁকি হ্রাস পাইলে আয়ও হ্রাস পায়। তাহলে ঝুঁকি ও মুনাফার সাথে কোন সম্পর্কে বিদ্যমান? ধনাত্মক সম্পর্কে বিদ্যমান। এটা হচ্ছে তোমাদের ইন্টারে, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য অ্যাডমিশন পরীক্ষায় সবসময় এই টপিক থেকে কোয়েশ্চেন আসতে দেখা যায়। এই যে এখানে যে সম্পর্কগুলা, এটা এখানে আমরা পড়বো না, অর্থ সম্বলের নীতি, তারপর হচ্ছে প্রবাহ নীতি, তারল্য মুনাফার নীতি, এই বিষয়গুলো থেকে। তাহলে ঝুঁকি ও মুনাফার নীতি কি বুঝলাম আমরা? ঝুঁকি ও মুনাফার নীতি হচ্ছে মানে ঝুঁকি বাড়লে তোমার মুনাফাও বাড়বে, ঝুঁকি কম নিবা মুনাফাও কম হবে। তাহলে কি ধনাত্মক সম্পর্ক, মানে পজিটিভ সম্পর্ক বিদ্যমান। কোন সম্পর্ক? পজিটিভ সম্পর্ক বিদ্যমান। এবার অর্থের সমমূল্য নীতি। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, অর্থের সমমূল্য যে চ্যাপ্টারটা, 3rd চ্যাপ্টার। মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয়, মানে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যটাই। বুঝতে পেরেছো? তাহলে কি বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যটা হচ্ছে মূলত অর্থের সমমূল্যের নীতি। তার মানে আমরা এটা থেকে জানতাম আজকের 1 টাকা ভবিষ্যতের 1 টাকার কি নয়, সমান নয়। ওই যে পার্থক্যটাই মূলত এটার নীতিটা আর কি। এবার নগদ প্রবাহ নীতি। হ্যাঁ, নগদ প্রবাহ নীতি হচ্ছে 2টা, এখান থেকে লিখে রাখো। একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ, আর একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। তাহলে কি নগদ প্রবাহ নীতি কি? নগদ প্রবাহ নীতি হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, আর হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ মানে যেটা তোমার কাছে আসে, আর বহিঃপ্রবাহ মানে যেটা তোমার থেকে চলে যায়, এটাই বোঝায়। এবার হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সব থেকে, তারল্য ও মুনাফার নীতি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, তারল্য ও মুনাফার নীতি, মনে রেখো। এবার আমরা যে বললাম ঝুঁকি ও মুনাফার সাথে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, এবার তারল্য ও মুনাফার সাথে কোন সম্পর্ক? ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। ভাই, কোন সম্পর্ক? ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, ঋণাত্মক সম্পর্ক। তাহলে কি? নেগেটিভ সম্পর্ক। তার মানে কি হবে? তার মানে হচ্ছে তারল্য বাড়লে মুনাফা কমবে, তারপর হচ্ছে তারল্য কমলে মুনাফা বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অনেকগুলো এমসিকিউ পড়লাম যে ঝুঁকির সাথে হচ্ছে ঝুঁকি বাড়লে
মুনাফা বাড়বে, ঝুঁকি কমলে মুনাফা কমবে। তারপর হচ্ছে ঝুঁকি ও মুনাফার সাথে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। তারপর তারল্য মুনাফার সাথে হচ্ছে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, মানে তারল্য কমলে মুনাফা বাড়বে, তারল্য বাড়লে মুনাফা কমবে। এবার আমরা এই চারটা নিয়ে একটা পুরোটা একসাথে দেখি। এখান থেকে অনেকগুলো এমসিকিউ একটা থেকে শিখবা। যে তারল্য বাড়ছে তাহলে হচ্ছে কি বিনিয়োগ কি হবে, বিনিয়োগ কমবে। তারল্য বাড়লে বিনিয়োগ কমবে, তখন হচ্ছে তোমার মুনাফাও কমবে, তখন হচ্ছে তোমার ঝুঁকিও কমবে। ঠিক আছে, ঝুঁকিও কি হবে, কমবে। তাহলে তারল্যের সাথে বাকি সবগুলো আর কি ঋণাত্মক সম্পর্কে বিদ্যমান। এই লাইনটা থেকে এই একটা জিনিস থেকে পুরোটা মনে রাখো। তাহলে তারল্য এটার সাথে সবগুলার কি, তারল্যের সাথে হচ্ছে সবগুলোর হচ্ছে ঋণাত্মক সম্পর্কে বিদ্যমান। তাইলে আবার কি হবে, তারল্য যদি কমে যায়, তারল্য কমলে কি হবে, আচ্ছা এখানে লিখো। তাহলে তারল্য কমলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, মুনাফাও বৃদ্ধি পাবে, তারপর হচ্ছে ঝুঁকিও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা জানলাম হচ্ছে বিনিয়োগের সাথে মুনাফা এবং ঝুঁকি এই তিনটার হচ্ছে ধনাত্মক সম্পর্ক, মানে এটা পজিটিভ সমমুখী সম্পর্ক বিদ্যমান। তাহলে বিনিয়োগ, মুনাফা এবং ঝুঁকির সাথে সমমুখী সম্পর্ক বিদ্যমান। মিষ্টিমণি, আমার আজকে ক্লাস নাই। ও তোমার ক্লাস নাই, তোমার 9টায় ক্লাস আছে, ইংলিশ ক্লাস। তাহলে তারল্য কমলে কি হবে, তারল্য কমলে বিনিয়োগ বাড়বে, মুনাফা বাড়বে, ঝুঁকি বাড়বে। তাহলে তারল্যের সাথে বাকি সবগুলো ঋণাত্মক সম্পর্কে বিদ্যমান, আর বাকি সবগুলা বিনিয়োগ, মুনাফা, ঝুঁকি হচ্ছে সমমুখী সম্পর্কে বিদ্যমান। আবার আরেকটা যে 5 নাম্বার, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বৈচিত্র্যায়ন নীতি। বৈচিত্র্যায়ন নীতি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই দুইটা, তারল্য মুনাফার নীতি আর হচ্ছে বৈচিত্র্যায়ন নীতি, এটা দুইটা বেশি গুরুত্বপূর্ণ। এবার বৈচিত্র্যায়ন নীতি মানে কি, যেটা পোর্টফোলিও নীতি আর কি। এবার পোর্টফোলিও নীতির মূল উদ্দেশ্য কি, এখানে তোমরা লিখে রাখতে পারো, পোর্টফোলিও নীতির মূল উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস। তাহলে পোর্টফোলিও নীতির মূল উদ্দেশ্য কি, ঝুঁকি হ্রাস। পোর্টফোলিও নীতির মূল উদ্দেশ্য কি, ঝুঁকি হ্রাস করা। তাহলে পোর্টফোলিও নীতি কেন করে, ঝুঁকি হ্রাস করার জন্য। মনে করো যে তোমার একটা থলের মধ্যে হচ্ছে 12টা ডিম একটা থলের মধ্যে আছে, ঠিক আছে। এখন কোনো একটা অ্যাক্সিডেন্টের ফলে যদি তোমার ওই থলেটা পড়ে যায়, তাহলে 12টা ডিমই একসাথে ভেঙে যাবে, তাই না, একসাথেই ভেঙে যাবে। কিন্তু পোর্টফোলিও নীতি কি বলে, এটা বলে যে একসাথে তুমি 12টা ডিম আলাদা আলাদা যদি প্যাকেটের মধ্যে রাখতা, আলাদা আলাদা বাস্কেটে যদি রাখতা, তাহলে একটা পড়ে গেলেও বাকি যে 6টা সেটা ভালো থাকতো, তাই না। এটাই এটাই মূলত পোর্টফোলিও নীতি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে পোর্টফোলিও নীতি কেন করা হয়, ঝুঁকি হ্রাস করার জন্য। ঠিক আছে, যারা কথা বলো, বুঝতে পেরেছো। মানে ব্যবসায়ী চক্রনীতি, ব্যবসায়ী চক্রনীতি বলতে কি বোঝায়, ব্যবসায়ী চক্রনীতি হচ্ছে 3 ভাবে হয়। এই যে চাঙ্গা অবস্থায়, মানে তোমার কোনো ব্যবসা হচ্ছে চাঙ্গা থাকতে পারে, মানে অনেক বেশি ভালো থাকতে পারে, বুম থাকতে পারে, এটাকে বুম বলে। তারপর হচ্ছে মন্দা থাকতে পারে, রিসেশন। আবার হচ্ছে নিরপেক্ষ থাকতে পারে, নিউট্রাল থাকতে পারে। তাহলে কি ব্যবসা, একটা ব্যবসা চাঙ্গা থাকতে পারে, তারপর হচ্ছে মন্দ অবস্থায় থাকতে পারে, নিরপেক্ষ অবস্থায় থাকতে পারে, এটা সিদ্ধান্ত নেওয়ার উপর ভিত্তি করে। তাহলে ব্যবসা নীতি খুবই ইজি। আর উপযুক্ততার নীতি কি, উপযুক্ততার নীতি হচ্ছে তুমি যদি কোনো জায়গা থেকে ফান্ড কালেক্ট করো, আমি কিন্তু অনেক শর্টে লিখতেছি, ফান্ড কালেক্ট এবং হচ্ছে ইনভেস্ট করবা। এটা উপযুক্ততার নীতি যদি আমরা পড়তে যাই, ফান্ড কালেক্টটা যদি তুমি শর্ট টার্মে করো, তুমি ইনভেস্টও করবা শর্ট টার্মে, এটা হচ্ছে উপযুক্ততার নীতি বলে আর কি। এবার কালেক্টটা যদি তুমি মিড টার্মে করো, মধ্যমেয়াদে করো, তুমি হচ্ছে বিনিয়োগও করবা মধ্যমেয়াদে। যদি তুমি দীর্ঘমেয়াদে সংগ্রহ করো তহবিলটা, তাহলে তুমি বিনিয়োগও করবা দীর্ঘমেয়াদে, এটা হচ্ছে উপযুক্ততা নীতি বলে। মানে যেভাবে তুমি হচ্ছে সংগ্রহ করবা সেভাবে বিনিয়োগ করবা, চাহিদা অনুযায়ী স্বল্প বা দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ। বুঝতে পেরেছো না নীতিগুলা। হ্যাঁ, এখানে যে ব্যাখ্যা দিছে ঝুঁকি মুনাফার নীতি নিয়ে, এই যে এই 1 নাম্বার যে সিকিউটা আছে, এটা তোমরা অ্যাসেস দিয়ে রাখো। এটা হচ্ছে করে দিবা, করে হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করবা। এই যে ঝুঁকি মুনাফার নীতি নিয়ে যে সিকিউরিটি দেওয়া হয়েছে। তাহলে ধারালো মুনাফার নীতি নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছি, তাই না। ধারালো মুনাফার নীতি, তারপর হচ্ছে ঝুঁকি মুনাফার নীতি, পণ্য বৈচিত্র্যায়ন নীতি, এই যে পোর্টফোলিও নীতি, এটা নিয়ে আমরা ব্যাখ্যা করেছি ইতিমধ্যেই সবগুলা।
এবার হচ্ছে আরেকটা টপিক আসছে মুনাফা সর্বাধিকরণ বনাম স্যার আজ বাংলা এক্সাম হইব সৌরভ তরফদার বাংলা এক্সাম আজকে 8টার দিকে হয়। হুম এই যে মিথিলা ঠিক বলছে যে পোর্টফোলিও নিতে হচ্ছে আলাদা আলাদা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে হবে। হ্যাঁ, তুমি হচ্ছে একটা প্রতিষ্ঠানে একসাথে 2 লক্ষ, তোমার মনে করো যে 2 লক্ষ টাকা আছে, সেটা তুমি হচ্ছে প্রতিষ্ঠানে বিনিয়োগ করে দিলা পুরাটাই। এখন কোন একটা কারণে ওইখানে লস খাইলো, তাহলে কি তোমার পুরো টাকাটা লস না? পুরো টাকাটা হচ্ছে ভেস্তে যাবে না? ওইখান থেকে মুনাফা কম আসছে। এখন মনে করো যে একটা চালাক ব্যক্তি সে কি করলো, যে পোর্টফোলিও নিতে অনুসরণ করছে, সে ব্যাংকে 1 লাখ টাকা, বি ব্যাংকে 1 লাখ টাকা রাখছে, অথবা প্রতিষ্ঠানে 1 লাখ টাকা বিনিয়োগ করছে, বি প্রতিষ্ঠানে 1 লাখ টাকা, আলাদা আলাদা প্রতিষ্ঠানে এক এক করে বিনিয়োগ করছে। তাহলে এখানে প্রতিষ্ঠানে যদি কোনো কারণে লস হয়, বি প্রতিষ্ঠানে লাভ হবে, এরকম একটা, এই নীতিটার মানে কি পোর্টফোলিও নীতি, আলাদা আলাদা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা। আমরা আশা করি বুঝতে পেরেছো, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, পোর্টফোলিও নীতি এবং তার হলো মুনাফার নীতি, ঝুঁকি ও মুনাফার নীতি, এই তিনটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এবার হচ্ছে অর্থায়নের লক্ষ্য, এই লক্ষ্যগুলো নিয়ে আমরা কথা বলবো। লক্ষ্যের মধ্যে কি আসে দেখো, মূলত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুইভাবে, যদি আমরা লিখি লক্ষ্য হচ্ছে দুইভাবে, অর্থায়নের লক্ষ্য। হ্যাঁ, এই যে এই এমসিকিউটা দেখে একেবারে আমি এটা লিখতেছি, অর্থায়নের লক্ষ্য লিখো তোমরা। অর্থায়নের লক্ষ্য দুইভাবে হয়, একটা হচ্ছে স্বল্পমেয়াদী লক্ষ্য আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী, একটা কি দীর্ঘমেয়াদী লক্ষ্য। এখন স্বল্পমেয়াদী যেটা লক্ষ্য, সেটা হচ্ছে মূলধন মুনাফা সর্বাধিকরণ, এটাকে বলা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ, আর এটা হচ্ছে এটা সম্পদ সর্বাধিকরণ। অর্থায়নের লক্ষ্য হচ্ছে দুইটি, একটা স্বল্পমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের মুনাফা সর্বাধিকরণ, এটার উদ্দেশ্য, আর দীর্ঘমেয়াদী লক্ষ্য সেটা হচ্ছে কি সম্পদ সর্বাধিকরণ। এখন মুনাফা সর্বাধিকরণটা কি করে, এটা হচ্ছে নিট লাভ বৃদ্ধি করে। এটার উদ্দেশ্য হচ্ছে নিট লাভ বৃদ্ধি করা, আর এটা হচ্ছে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি। কিন্তু অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে মূলত এটা সম্পদ সর্বাধিকরণ। অর্থায়নের মেইন লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। যদি দুইটা তোমাকে প্রকারের কথা বলছে, তাই না? দুইটা প্রকার, একটা হচ্ছে অর্থায়নের লক্ষ্য স্বল্পমেয়াদী, আর হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। স্বল্পমেয়াদী লক্ষ্যটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, আর দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। এবার যে অর্থায়নের লক্ষ্য বললে কি দেবা, অর্থায়নের লক্ষ্য বললে আমাদের দাগাইতে হবে সম্পদ সর্বাধিকরণ। এবার সম্পদ সর্বাধিকরণ কি করে, শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করে। আর হচ্ছে মুনাফা সর্বাধিকরণ কি করে, মুনাফা সর্বাধিকরণ করে হচ্ছে নিট লাভ বৃদ্ধি করে। ঠিক আছে, তো আমরা হচ্ছে লক্ষ্য নিয়ে পড়লাম, লক্ষ্য বুঝলাম আশা করি। এটা ছিল হচ্ছে হ্যাঁ এই জায়গা থেকে আমরা ওইখানে নোট লিখলাম, মুনাফা সর্বাধিকরণ বনাম সম্পদ সর্বাধিকরণ নিয়ে আলোচনা করলাম। এটার লক্ষ্য কি এবং সময় কি, শুধু বর্তমান বা মুনাফা সর্বাধিকরণ হচ্ছে বর্তমান বা কাছাকাছি ভবিষ্যতের কথা ভাবে, আর সম্পদ সর্বাধিকরণ হচ্ছে ভবিষ্যতের দীর্ঘ সময়ের দিকেও দেখে, এটা বলতেছে। তাহলে এগুলো আমরা সবগুলোই পড়ছি। এটা হচ্ছে মোট মুনাফা অঙ্ক নিয়ে, বাজার মূল্য নিয়ে, ওই যে একটা লাইনের মধ্যেই পড়ে ফেলছি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি, তাই না? অর্থায়নের লক্ষ্যটা বুঝতে পেরেছো তোমরা? কমেন্ট করে জানাও। অর্থায়নের লক্ষ্যের মধ্যে কি বললাম, একটা স্বল্পমেয়াদী লক্ষ্য, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। স্বল্পমেয়াদী লক্ষ্য বললাম যে মুনাফা সর্বাধিকরণ, যেটাকে নেট লাভ বৃদ্ধি করে, আর দীর্ঘমেয়াদী যেটা লক্ষ্য সেটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, যেটা হচ্ছে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করে। তাহলে যদি আমাদের এমসিকিউ আসে অর্থায়নের লক্ষ্য, অর্থায়নের মূল লক্ষ্য কি, মূলত মেইন লক্ষ্যটা হচ্ছে তোমার কি কি দাগাবা বলো তো? সম্পদ সর্বাধিকরণ দাগাবো, তাই না ছেলে? সম্পদ সর্বাধিকরণ দাগাবো। তাহলে এবার আমরা হচ্ছে তোমরা যেটার জন্য ওয়েট করতেছিলা, আচ্ছা এগুলো তো আমরা দেখলাম যে 1950-এর যে দশক, 60-এর দশকের মধ্যে আমরা দেখলাম হচ্ছে পোর্টফোলিও থিওরির কথা। পোর্টফোলিও থিওরি হচ্ছে হেনরি মার্কুইস,
এটার প্রবক্তা হচ্ছে হেনরি মার্কুইস। কত সালে? 1952 সালে। এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এটা গুরুত্বপূর্ণ। উইলিয়াম শার্প হচ্ছে 1964। 1964। উইলিয়াম শার্প হচ্ছে কত? 1964। তারপর হচ্ছে আরেকটা লাগবে ডিভিডেন্ড। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল হচ্ছে গর্ডন এন্ড শাপিরো, যেটা হচ্ছে শাপিরো 1956 সাল। এই তিনটা তোমাদের হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর ব্ল্যাক মডেল এটা রাখতে পারো, যে ফিশার ব্ল্যাক 1976। এগুলো মনে রাখলে হবে, আর বেশি লাগবে না। যেখানে পোর্টফোলিও থিওরি মনে রাখবা, সিএপিএম একটা মনে রাখবা, আর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, এই তিনটা সবথেকে গুরুত্বপূর্ণ। এগুলো আসলে দেখা যায়। আর ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি মডিগ্লিয়ানি এন্ড মিলার, হ্যাঁ এটাও লাগবে। এটা ব্ল্যাক মডেলটা আনইম্পর্টেন্ট। ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি হচ্ছে মডিগ্লিয়ানি এন্ড মিলার 1958 সালে। ঠিক আছে, বাচ্চারা কি বুঝতে পেরেছো? মনে কোনটা লাগবে আমাদের এই প্রবক্তার যে এমসিকিউটা মনে রাখার জন্য? ওকে, তাহলে 1 নম্বরে এমসিকিউটা বলো, আনসার বলো। অর্থায়নের আধুনিক অর্থায়নের মূল লক্ষ্য কোনটি? যেটা ইতিমধ্যে আমি বলে ফেলেছি, তাই না? আধুনিক অর্থায়নের মূল লক্ষ্য কি? সাদমান বিন হুসাইন বললো ডি, না ডি হচ্ছে ব্যয় সংকুচন, হবে না। তারপর মিথিলা বললো খ, শহীদ আলম বললো বি, তারপর হচ্ছে ফারহানা ইয়াসমিন বললো সম্বৎসরবাদীকরণ। হ্যাঁ, এটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি, এই জন্য এটাতে বেশি টাইম ওয়েস্ট করবো না। এটা হচ্ছে সম্বৎসরবাদীকরণ। নাকি ভাই? সম্বৎসরবাদীকরণ। আধুনিক অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সম্বৎসরবাদীকরণ। 2 নাম্বার দেখো, মুনাফাসরবাদীকরণ লক্ষ্যটি, আবারও দেখছি ওই জায়গা থেকে আসছে। মুনাফাসরবাদীকরণ লক্ষ্যটি সমালোচিত হওয়ার প্রধান কারণ কি? মানে এটা কেন নয়? এটা অর্থায়নের মূল লক্ষ্য কেন নয়? এটা সমালোচিত কেন? এটার প্রধান কারণটা তোমরা বলো তো দেখি। বললো যে এটি সহজবুদ্ধ নয়, এটি নগদ প্রবাহ বিবেচনা করে না, এটি অর্থের সমূল্য ঝুঁকি বিবেচনা করে না, এটি শেয়ার হোল্ডারদের স্বার্থ দেখে না। বলো 2 নাম্বার। শহীদ আলম, হ্যাঁ 1 নাম্বার তো শেষ, এবার 2 নাম্বারে আসো। 2 নাম্বার বলো। হুম, 2 নাম্বারটা বলো। আচ্ছা সাইবা, সাইবা ঠিক আছে, আমার নাম মনে থাকবে। মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটি সমালোচিত হওয়ার প্রধান কারণ কি? তাহলে এখানে আমরা কি জানলাম? মুনাফা সর্বাধিকরণের মধ্যে জানলাম যেটা নিট কি করে, নিট মুনাফা বৃদ্ধি করে, কিন্তু এটাতে কি করে না, সমমূল্য ও ঝুঁকি বিবেচনা করে না। তাহলে আনসার কি হবে? এটি অর্থের সমমূল্য ও ঝুঁকি বিবেচনা করে না, তাই হচ্ছে এটা সমালোচিত। ঠিক আছে, তাহলে তোমরা পেরেছো, যারা যারা পেরেছো সবাই কংগ্রাচুলেশন। C নাম্বার আনসার। তোমরা দাগাইছো কি? বি দাগাইছো, নগদ প্রভাব বিবেচনা করে না। নো, এটা তো হচ্ছে সময় মূল্য ও ঝুঁকি বিবেচনা করে না। সময় মূল্য ও ঝুঁকি বিবেচনা করে না এখানে। ওই যে এখানের মধ্যে দেখলাম তো মুনাফা সর্বাধিকরণ কি করে না। দেখো আবার একটু ফিডব্যাকে যাই আমরা। হুম 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 ঝুঁকি বর্তমান ভবিষ্যতের কথা ভাবে। বর্তমান ও ভবিষ্যৎ, ভবিষ্যতের দিকে দীর্ঘ, এই যে বর্তমান ও কাছাকাছি ভবিষ্যতের কথা ভাবে বলতেছে। ওকে, 2 নাম্বার হচ্ছে ডি। 2 নাম্বার বি। কি বলতেছো তোমরা এগুলা? মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটি সমালোচিত হওয়ার প্রধান কারণ কি? এটি হচ্ছে অর্থের সমমূল্য ও ঝুঁকি বিবেচনা করে না। সৈয়দ সীমান্ত মিস করে ফেলছে আজকে, একদম ফাটাফাটি ক্লাসটা মিস করে ফেললো তুমি। সমস্যা নাই, রেকর্ডেড থাকবে, ক্লাসটা করে নিবা। 3 নাম্বার দেখো, তারল্য, এটা তো বলে ফেলেছি, এটা সবাই পারবা, যারা ক্লাসটা করেছো মনোযোগ দিয়ে সবাই পারবা। তারল্য মুনাফা, তারল্য বনাম মুনাফা নীতি অনুযায়ী একজন ব্যবস্থাপক তারল্য বৃদ্ধি করলে কি হয়? আমি বলে ফেলেছি, সবাই পারবা, দেখি দ্রুত বলো। 3 নাম্বার। তো আমাদের ক্লাসের মধ্যেই বলা ছিল এই এমসিকিউটাও সবগুলাই বলা আছে, যারা যারা হচ্ছে মনোযোগ দিয়েছো সবাই পারবা। তাহলে কি তারল্য বনাম মুনাফা নীতি অনুযায়ী একজন ব্যবস্থাপক তারল্য বৃদ্ধি করলে কি হবে? মুনাফা বৃদ্ধি পাবে, ঝুঁকি বৃদ্ধি পাবে, মুনাফা হ্রাস পাবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি জানতাম? তারল্য মুনাফার সাথে হচ্ছে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, তাই না? এটা বৃদ্ধি পাইলে কি হইতো? এটা হ্রাস পাইতো। আর এটা হ্রাস পেলে এটা বৃদ্ধি পেত। তাহলে আনসার কি হবে? খুবই ইজি। তাইলে তারল্য মুনাফা নীতি অনুযায়ী একজন ব্যবস্থাপক তারল্য বৃদ্ধি করলে কি হবে? মুনাফা হ্রাস পাবে। তারল্য বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পাবে। তোমরা কি বলতেছো নাকি আমার কাছে আসতেছে না? তাহলে 3 নাম্বারটা বুঝতে পেরেছো তো?
খুবই ইজি একটা এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল। হ্যাঁ মিথিলা পারছো, 3C। 4 নাম্বার বলো, নিচের কোনটি অর্থায়নের সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে তোমাদের কমন সেন্সের উপর একটা, অর্থায়নের সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত কোনটা? ইজি একটা কোশ্চেন, খুব ইজি। যে অধিক মুনাফা করা, কর ফাঁকি দেওয়া, নাকি পরিবেশ রক্ষা ও মানসম্মত পণ্য সরবরাহ, বিজ্ঞাপন ব্যয় কমানো? হচ্ছে বেসিক সেন্সের একটা এমসিকিউ আর কি। হ্যাঁ সাহেবা তুমিও পেরেছো। এটা খুবই ইজি, পরিবেশ রক্ষা ও মানসম্মত পণ্য সরবরাহ করা, এটা হচ্ছে একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। যদি এটা না হয় তাহলে কি হয়, সামাজিক দায়িত্বটা এড়িয়ে যায়, যে মানুষকে অনৈতিকভাবে এই জিনিসগুলা চালায়, মানে মানসম্মত পণ্য দেয় না, সরবরাহ করে না, পরিবেশ রক্ষা করে না, এগুলো আর কি। ঠিক আছে ঠিক আছে, 4 নাম্বার খুবই ইজি ছিল। আচ্ছা, দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়ের সিদ্ধান্তকে কি বলা হয়? যেটা আমি বলে ফেলেছি, দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সিদ্ধান্তের কথা বলছিলাম না, ওই বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে আমি একটা পয়েন্টের কথা বলছি, একটা এক্সাম্পলের কথা বলছি, তাই না? এক্সাম্পল কি ছিল? মিথিলা আমার কাছে হচ্ছে মেসেজ যেতে লেট হয়, হ্যাঁ একটু লেট হইতেছে। তাহলে কি দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়ের সিদ্ধান্তকে কি বলা হয়? যেটা আমি হচ্ছে উদাহরণের মধ্যে বলছি, তাই না? লভ্যাংশ সিদ্ধান্ত, অর্থায়ন, মূলধন বাজেটিং নাকি চলতি মূলধন? এটা আমি পড়ানোর সময় বলছি, এটা হচ্ছে কি মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তাই না? মূলধন বাজেটিং সিদ্ধান্ত, বললাম যে মূলধন বাজেটিং একটা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। নাম্বার 6 হচ্ছে কি ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক। এই যে আবার চলে আসছে এটা, এটাও আমরা বলছি, তাই না? ঝুঁকি ও আয়ের সাথে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ঝুঁকি বৃদ্ধি পাইলে মুনাফাও বৃদ্ধি পাবে, ঝুঁকি হ্রাস পেলে মুনাফাও হ্রাস পাবে। তাহলে কি ফারহান ইয়াসমিন 5 নম্বর কেন বি হবে বাবা? আমি ওটা বলছি তোমাদেরকে। ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক সাধারণত কেমন হয়? বিপরীত তো কখনোই বলি নাই। ধনাত্মক নাকি সমমুখী, কোনো সম্পর্ক নেই, ঋণাত্মক, এটা তোমরা পারবা। দ্রুত চলে যাচ্ছি, ধনাত্মক বা সমমুখী সম্পর্ক বিদ্যমান। 7 নাম্বার, একটি কোম্পানির প্রকৃত মালিক কারা? মানে কোম্পানির মালিক কারা হইতে পারবে? ঋণদাতারা কি মালিক হইতে পারবেন না? এটা তৃতীয় পক্ষ, এরা কখনো মালিক হইতে পারবে না। বন্ড হোল্ডাররা না, সাধারণ শেয়ার হোল্ডার নাকি সরকার? সরকার তো ভাই এখানে, সরকার তো প্রশ্নে আসে না। তাহলে কি হবে এটা বলো তো দ্রুত, 7 নাম্বার কোয়েশ্চেন এমসিকিউটা। 7 নাম্বার এমসিকিউ কি হবে? তাহলে একটা কোম্পানির প্রকৃত মালিক কারা? ঋণদাতা, বন্ড হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডার নাকি সরকার? তাহলে কি ঋণদাতা তো হবেই না বললাম, তারপরে সরকার তো হবেই না, বন্ড হোল্ডার নাকি সাধারণ শেয়ার হোল্ডার? তোমরা জানো এটা, সাধারণ শেয়ার হোল্ডাররা হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক হইতে পারে। সাধারণ শেয়ার হোল্ডাররা কোনো সুদ হচ্ছে সবার শেষে নেয়, এবং তারা মালিক বিদায় সবাইকে হচ্ছে আগে পরিশোধ করার পরে তারা শেষে নেয় আর কি। তাহলে কি এটা কোম্পানির প্রকৃত মালিক কারা? সাধারণ শেয়ার হোল্ডাররা। ওকে, পেরেছো মিথিলা। 8 নাম্বার, লভ্যাংশ নীতি। লভ্যাংশ নীতি বলতে কি বোঝায়? যেটা আমরা লভ্যাংশ নীতি পড়ার সময় বললাম, লভ্যাংশ নীতি বলতে কি বোঝায়? কতটুকু ঋণ নেওয়া, আয়ের কত অংশ মালিকদের মধ্যে বন্টন করা হবে, নাকি কত টাকা ব্যাংকে জমা রাখা হবে, তারপর হচ্ছে কতটুকু শেয়ার বাজারে ছাড়া হবে? বলো তো, কতটুকু ঋণ নেওয়া হবে, নাকি আয়ের কত অংশ মালিকদের মধ্যে বন্টন, কত টাকা ব্যাংকে জমা রাখা হবে, নাকি কতটুকু? লভ্যাংশের কথা বলছে, লভ্যাংশ নীতি। ওই লভ্যাংশ নীতি মানে আমরা কি পড়ছিলাম, খুবই ইজি ছিল। লভ্যাংশ নীতি মানে পড়ছিলাম হচ্ছে, মানে মালিকদের মধ্যে তুমি আয়টা কতটুকু বন্টন করবে, আলাদা আলাদা যেখানে অনেকেই মালিক থাকে না, একটা কোম্পানির মধ্যে অনেকেই মালিক আছে মনে করো, তাহলে লভ্যাংশ নীতি অনুযায়ী তুমি যদি আয়টা বন্টন করো, সেটাই মূলত লভ্যাংশ নীতি। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? আয়ের কত অংশ মালিকদের মধ্যে বন্টন করা হবে, সেটা হচ্ছে লভ্যাংশ নীতি। ঠিক আছে, ওকে। নাম্বার 9, কোনটি চলতি মূলধন ব্যবস্থাপনার অংশ? মূলত চলতি মূলধন ব্যবস্থাপনা হচ্ছে অ্যাকাউন্টিং, যে তোমরা বললে না, এখানে বেসিক কথাবার্তা আর কি। যেটা হচ্ছে কম সময়ের জন্য, মানে 0 থেকে 1 বছর যে সময়ের জন্য যেটা নেওয়া হয়, সেটা হচ্ছে চলতি মূলধন। তাহলে এটি দালান কোঠার ক্রয় হবে না, এটা তো দীর্ঘমেয়াদে চলে গেছে। তবে নতুন কারখানা স্থাপন, নাকি কাঁচামাল ক্রয়ের অর্থ সংস্থান, নাকি দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু? তাহলে দীর্ঘমেয়াদী এটা যদি না হয়, তাহলে 2-3 মধ্যে কোনটা হবে বলো? মিথিলা বললো বি বি, খ খ খ। তাহলে কোনটি চলতি মূলধন ব্যবস্থাপনার অংশ? আমি তোমাদের 2টা বাদ দিয়ে দিছি, যেটা দালান কোঠার ক্রয়, যেটা কিনা দীর্ঘমেয়াদী হবেই না, আর দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু, এটা না হইলে। তাহলে 2-3 মধ্যে কোনটা হইতে পারে বলো তো? নতুন কারখানা স্থাপন হবে, এটা কি চলতি মূলধন ব্যবস্থাপনার অংশ? কাঁচামাল ক্রয়ের অর্থ সংস্থান, কাঁচামাল ক্রয় তো ভেয়ে চলে গেছে, এটা কি হবে? হবে না তো। তাহলে কি হবে? নতুন কারখানা স্থাপন, যেটা কিনা চলতি মূলধনের সাথে রিলেটেড। ঠিক আছে,
যারা যারা পেরেছো সবাইকে কংগ্রেচুলেশন। নাম্বার 10, ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা কার নিকট দায়বদ্ধ থাকেন? এই যে একজন হচ্ছে আর্থিক কর্মকর্তা কার নিকট দায়বদ্ধ থাকবে? শেয়ার হোল্ডারের কাছে, বোর্ড অফ ডিরেক্টরস বা সিইও, নাকি হচ্ছে পাওনাদার, নাকি সাধারণ জনগণ? সৈয়দ সীমান্ত, মিথিলা পেরেছো, তারপর হচ্ছে সাদিয়া পেরেছো, সাদমান বিন হাসিম, ডি তো হবে না বাবা। তাহলে কি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা কারা, কার নিকট দায়বদ্ধ থাকেন? সিইওর নিকট দায়বদ্ধ থাকে। কারা কারা পেরেছো দেখি। মিথিলা, সৈয়দ সীমান্ত, সবাইকে কংগ্রাচুলেশন। সোহেল রানা, হচ্ছে সাইবা, তোমরা পেরেছো সবাই, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে তোমরা হচ্ছে আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা জানাবা তোমাদের গ্রুপের মধ্যে। হ্যাঁ স্যার বলেন, সাদমান বিন হাসান স্যার বলেন, আপনি কি কোনো বিষয় বুঝতে পারেন নাই? হুম, সাইবা 10B পেরেছো, মিথিলা 10B পেরেছো। আজকের ক্লাস ছিল এতটুকুই আর কি। এখানের মধ্যে অর্থায়নের সূচনা এই চ্যাপ্টারের মধ্যে যা যা টপিকগুলো গুরুত্বপূর্ণ ছিল এবং যেটা যেটা লাগতো সেটা হচ্ছে আমরা পড়েছি, এবং আশা করি তোমরা সেটা বুঝেছো আর কি। মানে কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে সেটা বললাম, এবং আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করছি। তোমরা দেখলা যে আমরা যেই আগের যে স্লাইডের মধ্যে যা পড়ালেখা করেছি সেখান থেকেই প্রত্যেকটা এমসিকিউ এখানে ছিল, একটাও তার বাইরে ছিল না, এবং তোমরা সবগুলাই পেরেছো। তাহলে আশা করি তোমরা উপকৃত হবা এই ক্লাসটা করে। হুম, সাইবা কয়েকটা ইম্পর্টেন্ট দিলাম তো, ওই যে এখানের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ টপিক গুলো, ওই যে তুমি হচ্ছে নীতির পার্টটা হচ্ছে তোমার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। মিথিলা, থ্যাংক ইউ তোমাকে, ক্লাসটা অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। সোহেল রানা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওই যে সাইবার কথা থেকে বলতেছিলাম যে এখানে যে নীতির পার্টটা ছিল না, ওই নীতির মধ্যে ঝুঁকি মুনাফার নীতি, তারল্য নীতি, পণ্য বৈচিত্র্য নীতি, এই টপিকগুলো তুমি একটু ভালো মতো দেখবা। আর হচ্ছে লক্ষ্য যে পারাইলাম না, সম্পদ সর্বাধিকরণ, তারপর হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, ওই টপিকটাও একটু দেখবা। ওইখান থেকে কোয়েশ্চেনটা আসে সবসময়, এর বাইরে কখনো হচ্ছে তোমার সিকিউটা হবে না আর কি। এবং বাকিটা এমসিকিউর জন্য যা যা ছিল, হুম, তাহলে এমসিকিউ যা যা ছিল সেগুলো আমি তো বললামই একদম। আজকে হচ্ছে ধরে ধরে পড়ানোর চেষ্টা করছি যে গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায় এমসিকিউ আসতে পারে, সেই জায়গাটা আমরা টাচ দিলাম আর কি। তারপর হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পেয়েছো যে এমসিকিউ করার সময় প্রত্যেকটা এমসিকিউর যে পয়েন্টগুলো ছিল না, সূক্ষ্ম সূক্ষ্ম যে বেসিক বেসিক জিনিসগুলো, সবগুলো আমরা আগে পড়ে এসেছি, এই জন্য তোমরা সবাই পেরেছো আর কি। তাহলে সৈয়দ সীমান্ত বললো আপনাদের ক্লাসগুলো অনেক ভালো লাগে, ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ, মিথিলাকেও ধন্যবাদ। তাহলে সবাইকে ধন্যবাদ, এবং তোমাদের জন্য দোয়া থাকবে। তোমাদের সামনে কয়েকদিন পরেই পরীক্ষা, সেই পরীক্ষার জন্য তোমরা হচ্ছে হাড় ভাঙা পরিশ্রম করো। তোমরা হচ্ছে পরিশ্রম করতে পারবা, আর আমরা হচ্ছে তোমাদেরকে সাহস যোগাইতে পারবো, এটুকু বলতে পারি। পরিশ্রম করার দায়িত্ব তোমাদের ভাই। আমরা জাস্ট হচ্ছে তোমাদেরকে রোড ম্যাপটা দেখাই দিব, এবং হচ্ছে জাস্ট হচ্ছে সাহসটা যোগাইতে পারবো তোমাদেরকে, ঠিক আছে? মানে সাহস যোগানোর জন্য আমরা থাকতে পারবো। ইম্পর্টেন্ট দিলাম। ক্লাসটা যদি তোমরা আবার একটু পরে দেখো তাহলে আমার কথাটা বুঝতে পারবা। হয়তো তোমাদের মেসেজটা আমার কাছে পড়ে আসতেছে। হ্যাঁ, সাইবা বুঝতে পেরেছে, থ্যাংকস দিয়েছে, অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংকস আপনাকে। হ্যাঁ, সাদিয়া বিন্দু তোমাকেও ধন্যবাদ। তাহলে হচ্ছে তোমরা আবারও পড়তে বসে যাও এখন, একটু রেস্ট করে কয়েক মিনিট হাঁটাচলা করে। এখন তোমরা পড়ালেখার সিস্টেমটা কিভাবে রাখবা আর কি, যে এই কিছুক্ষণ ক্লাসটা করলা, 5 মিনিট ব্রেক দিবে, একটু পানি খাবা, তারপর হচ্ছে আবার বসবা। তারপর হচ্ছে তোমার বসতে বসতে কোমর ব্যথা হয়ে যায়, তখন কি করবা? তখন দাঁড়ায় দাঁড়ায় এমসিকিউ সলভ করবা, তখন দাঁড়ায় দাঁড়ায় পড়বা, মানে দাঁড়াই যাবে তখন। তারপর হচ্ছে অনেক একটা টপিক যদি পড়তে পড়তে মানে বোর লাগে, তখন আরেকটা টপিকে চলে যাবা। মনে করো যে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম করতে মন চাইতেছে না, তুমি হচ্ছে থিওরিটিক্যাল পড়বা। তারপর সকাল সকাল উঠে যখন হচ্ছে মন খুবই খুশি থাকে, প্রফুল্ল থাকে, তখন হচ্ছে ম্যাথ করবা। মানে ব্রেইনকে সিস্টেমেটিক্যালি কাজে লাগাবা। মিতিল, আল্লাহ হাফেজ, ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আজকে ইতিমধ্যেই শেষ আমাদের ক্লাস। সালাম আলাইকুম।